আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধাবি ক প্রশ্ন সলভ ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে জৈব রসায়নে প্রশ্ন সলভ ক্লাস প্রশ্ন সলভ দিয়ে ফেলছি। তো এখন আমাদের পরিবেশগত রসায়নে প্রশ্ন সলভ ক্লাসটা শুরু হবে এবং আজকে আমরা পরিবেশগত রসায়নের প্রশ্ন সলভ ক্লাসে আমরা থিওরি থেকে যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ আজকে আমরা কোনো ম্যাথ করব না, আজকে আমরা কোনো কি করব না, ম্যাথ করব না। থিওরি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আমরা আজকে সলভ করব। তোমরা অনেক সময় ম্যাথ করতে যায় থিওরি থেকে প্রশ্নগুলো গুরুত্ব দাও না, কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু থিওরি থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে পরিবেশগত রসায়নের প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে? চলো দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তরের গঠন। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে একদম টপিকটা আলাদা করে দিব, মানে কোন টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে সেগুলো আগে তোমাদেরকে দেখাই দেবো, কোন টপিকগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গঠন। মানে এই টপিকটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসছে, মানে কি তোমাদের এই টপিকটা তোমাদেরকে পড়তে হবে, ভালো মতো একটু পড়তে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা টপিক আমি তোমাদের সুবিধার্থে আলাদা করে দিচ্ছি যে এই টপিকগুলো থেকে বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরে কি প্রশ্ন আসছে। চলো দেখি। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? দেখো, প্রশ্নটা আসছে একদম 24-25, দেখো একদম রিসেন্ট প্রশ্ন, খেয়াল করছো? 24-25 আসছে, দেখো দেখছো? দেখো বলছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডলের স্তরকে কি বলে? তাপমণ্ডল, মেসোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল নাকি টপোমণ্ডল? বলো। দেখো তোমাদেরকে এই স্তরগুলো একটু আলাদা করে দিই, বায়ুমণ্ডলের স্তরগুলো। দেখো, প্রথম যে স্তর সেটার নাম কিন্তু ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তারপরে যে নাম সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে স্তরটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। দেখো, মেসোস্ফিয়ার। তারপরে স্তরের নাম কি বলতো? থার্মোস্ফিয়ার। তারপরে এটার নাম কি? থার্মোস্ফিয়ার। বুঝছো? এখন এটা কিভাবে মনে রাখবো আমরা? দেখো, আমরা এইভাবে মনে রাখবো। দেখো আমার সাথে বলো, 15, তারপরে এটার সাথে আবার 35 যোগ করো, 35 যোগ করো, দেখো তো কত হয়? দেখো 50। তারপরে আবার 35 যোগ করো, তারপর কত যোগ করবা? তারপরে আবার 35 যোগ করবা, দেখো আবার 35 যোগ করবা, দেখো তাহলে কি হচ্ছে? 15। তাহলে তারপরে এটা কত হচ্ছে? 50। 50-এ আবার 35 যোগ করে কত হচ্ছে? 85, ঠিক আছে? দেখো একটু খেয়াল করে দেখো, যে ট্রপোস্ফিয়ার যেটা ট্রপোস্ফিয়ার সেটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ হতে কত কিলোমিটার? দেখো 0 থেকে 15 কিলোমিটার। বুঝতে পারছো এবার কীভাবে মনে রাখবা? 0 থেকে 15 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার সেটা খেয়াল করো, এটা 50 পর্যন্ত যাবে। তো এটা কত থেকে 50 পর্যন্ত যাবে? এই যে 15 থেকে 50, দেখো 15 থেকে 50 কিলোমিটার। এবার খেয়াল করো মেসোস্ফিয়ার যেটা মেসোস্ফিয়ার সেটা কত হবে? দেখো তাই এই যে 50 থেকে শুরু হবে, তাহলে 50 থেকে 85। যেটা থার্মোস্ফিয়ার সেটা কি হবে? এই যে 85, মানে 85 থেকে শুরু হবে, ঠিক আছে? 85 থেকে 500 কিলোমিটার। রেঞ্জগুলো বুঝতে পারছো? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার কীভাবে মনে রাখবা? দেখো 15, 0 থেকে 15, তারপর 35 যোগ করবা, 35 যোগ করবা, তারপরে দেখো 85 থেকে শুরু হবে 500 পর্যন্ত। এত কিলোমিটার পর্যন্ত হচ্ছে বিস্তৃত, ঠিক আছে? খেয়াল করো তো কোনটা অ্যান্সার হবে, খেয়াল করো কোনটা অ্যান্সার হবে। তাহলে বলছে 15 থেকে 50, দেখো 15 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। খেয়াল করো, দেখো এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর। বুঝতে পারছো? এভাবে একটু মনে রাখো। এখন তোমাদের এখানে দু একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে কিন্তু আমাদের ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। এটাকে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল। এটা ইম্পর্টেন্ট কিন্তু, ক্ষুব্ধমণ্ডল। এবং এখানে কিন্তু বিমান চলাচল করতে পারে, বিমান চলাচল করতে পারে, বুঝছো? এখানে হচ্ছে বিমান চলাচল করতে পারে। এবং স্ট্র্যাটোস্ফিয়ার এটাকে বলা হয় শান্তমণ্ডল। কি মণ্ডল? শান্তমণ্ডল, মানে আমার নামের নাম, বুঝছো? এটা হচ্ছে শান্তমণ্ডল, ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার যেটা। এবং এইখানে আরেকটা ইনফরমেশন মাথায় রাখবা,
এখানে কিন্তু জেট বিমান চলাচল করতে পারে। কি বিমান? জেট বিমান। জেট বিমান চলাচল করতে পারে, বুঝছো? যেটা মেসোস্ফিয়ার, যেটা এখানে একটা ইনফরমেশন মাথায় রাখবা, মেসোস্ফিয়ার যেটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু ওজোন স্তর থাকে না, ওজোন স্তর অনুপস্থিত, ওজোন স্তর অনুপস্থিত, ওজোন স্তর কি? অনুপস্থিত। এই কয়েকটি ইনফরমেশন এখান থেকে মনে রাখো, ঠিক আছে? ঠিক আছে, চলো দেখি পরের প্রশ্নটা দেখি। দেখো, তারপরে যে টপিক থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার একক ও ধ্রুবক সমূহ। ঠিক আছে, আমাদের বিভিন্ন একক যে ধ্রুবক আছে এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো? দেখো, প্রথম যে প্রশ্নটা খেয়াল করো তো, বলছে কি বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? দেখো, এই প্রশ্নটা অনেকেই কিন্তু কনফিউজিং একটা প্রশ্ন অনেকের কাছে। দেখো, বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? তা আমরা সবাই জানি কি, আমরা সবাই কি জানি বোল্টজম্যান ধ্রুবক সূত্র আমরা কি জানি বলো তো? বোল্টজম্যান ধ্রুবকের সূত্রটা, বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? কে ইজ ইকুয়াল টু, আমরা জানি কি আর বাই, অর্থাৎ আমাদের মরার গ্যাস ধ্রুবককে যদি আমরা অ্যাভারেজ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি পাই বলো তো? তাহলে আমরা বোল্টজম্যান ধ্রুবক পাই। কি পাই? বোল্টজম্যান ধ্রুবক পাই। কিন্তু এইখান থেকে কিন্তু এই এককটা পাবো না তোমরা। এখান থেকে যে ইউনিটটা সেটা সবাই জানি যে হইতেছে জুল পার মোল পার কেলভিন। এই ইউনিটটা সরি জুল পার মলিকিউল পার কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকের একক কি? জুল পার মলিকিউল পার কেলভিন। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু দেখো, আমি তোমাদেরকে এই ধ্রুবকের এককটা একটু ক্লিয়ার করি। দেখো, এখান থেকে তুমি আর এর মান কত লিখতে পারবা? দেখো তো, কে ইন্টু এন এ না? দেখো, কে ইন্টু এন এ। এখন একটু খেয়াল করো, আমরা বলছিলাম না আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, বলছিলাম পিভি সমান এনআরটি। এখন এইখানে তুমি আর এই জায়গায় মানটা বসাই দাও, এই যে আর এই মানটা এখানে বসাও, কি আসে দেখো তো? আর এই মানটা এখানে বসাও, কে ইন্টু এন এ, ঠিক আছে, ইন্টু টি বসাইছো, পিভি ইজ ইকুয়াল টু। এবার তুমি কাজকে, এবার তুমি কে ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো তো? কে ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এটা ভালো করে লক্ষ্য করো। কে ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? পিভি বাই কি দাঁড়াবে? এন এন এ ইন্টু টি। দেখো তো বুঝতে পারলা কিনা এই পর্যন্ত? বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক দেখো তো, বুঝতে পারলা তোমরা সবাই? এখন একটু খেয়াল করো ইউনিটটা, এখন একটু খেয়াল করো। আমরা জানি কি চাপের একক কি? চাপের একক কি বলো? নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। আয়তনের একক কি বলো? এসআই একক কি? মিটার কিউব। এন ইন্টু এন এ, দেখো তো একটু খেয়াল করে দেখো তো, এটা দ্বারা অনুর সংখ্যা প্রকাশ করতেছে না? বলো তো মানে কি? এন এ, এন ইন্টু এন, এটা দ্বারা কি প্রকাশ করতেছে? এটা দ্বারা কিন্তু অনুর সংখ্যা প্রকাশ করতেছে। এন ইন্টু এন এ, এটা দ্বারা কি করতেছে? এটা কিন্তু অনুর সংখ্যা প্রকাশ করতেছে। খেয়াল করছো? অ্যাভারেজ সংখ্যাতে মূল সংখ্যাকে এনে দ্বারা গুণ দিয়ে দিছো, তখন কি হয়েছে? এটা অনুর সংখ্যা প্রকাশ করতেছে। দ্যাট মিনস এটা কোনো একক নাই। নিচে কি আছে দেখো তো? নিচে কি আছে? টি আছে। নিচে কি আছে? টি আছে। টিটা কিসে প্রকাশ করবো আমরা? কেলভিনে প্রকাশ করবো। কিসে? কেলভিনে প্রকাশ করবো। দেখো তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, নিউটন পার একটা মিটারকে কেটে যাবে, থাকে কি? নিউটন মিটার। নিচে কি? কেলভিন। নিচে কি? কেলভিন। দেখো নিউটন মিটার মানে কি? নিউটন মিটার মানে কাজের একক জুল। নিউটন মিটার মানে কি? কাজের একক জুল। 1 নিউটন মিটার সমান 1 জুল। তাহলে নিচে কি? কেলভিন। তার আলটিমেটলি ইউনিটটা কি দাঁড়ালো? জুল পার কেলভিন। জুল পার কেলভিন, বুঝছো? তাহলে আমাদের যে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, এই বোল্টজম্যান ধ্রুবকের একক এইটা আমরা মোটামুটি সবাই পারি, জুল পার মলিকিউল পার কেলভিন। জুল পার মলিকিউল পার কেলভিন। কিন্তু এটা আরেকটা একক আছে দেখো, জুল পার কেলভিন রাখা যায়। এটাকে কি রাখা যায়? জুল পার কেলভিন রাখা যায়। অনেকেই এই প্রশ্ন কনফিউজিং যে এটা জুল পার মলিকিউল পার কেলভিন, জুল পার কেলভিন, অনেকেই বুঝো না। আজকে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা দুইটা লিখতে পারবো, বোল্টজম্যান ধ্রুবক জুল পার মলিকিউল পার কেলভিন, আবার হচ্ছে আমাদের জুল পার কেলভিন। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো আচ্ছা, এখানে এই মানটা কত আসে জানো? এই যে আর বাই এন এ, এটা যদি আমরা করি, অর্থাৎ
মলার গ্যাস ধ্রুবককে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, এই মানটা আসে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23, বুঝছো? 10⁻⁻23 এত জুল পার মলিকিউল পার কেলভিন। বুঝতে পারছো এই মানটা? তাহলে কি শিখলাম আমরা? বোল্টজম্যান একক কি সমান কি, অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি করব, মলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে আমরা বোল্টজম্যান ধ্রুবক পাই। বোল্টজম্যান ধ্রুবকের দুটো ইউনিট জুল পার মলিকিউল পার কেলভিনে রাখা যাবে, এবং মানটা হচ্ছে 1.38 গুণন 10⁻23 জুল পার মলিকিউল পার কেলভিন। এটা হচ্ছে এসআই ইউনিটে। এটা কি এসআই ইউনিটে। সিজিএস ইউনিটগুলো একটু বলে দিই, দেখো সিজিএস গুলো একটু বলে দিই, আবার লিটার অ্যাটমসফিয়ারটাও একটু বলে দিই। দেখো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে হচ্ছে আমাদের মানটা হচ্ছে 1.36 ইন্টু 10⁻⁻, হচ্ছে তোমাদের 25 লিটার অ্যাটমসফিয়ার পার মলিকিউল, ঠিক আছে, পার মলিকিউল পার কেলভিন, খেয়াল রাখো, ঠিক আছে? তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে কত পেলাম? লিটার অ্যাটমসফিয়ারে কত দেখো তো, 1.36 ইন্টু 10⁻⁻25 জুল পার মলিকিউল পার কেলভিন। আর সিজিএস ইউনিটে কত? সিজিএস ইউনিটে হচ্ছে তোমার 1.38 ইন্টু 10⁻⁻16 এত কি বলতো, এত কি সিজিএস এককে ইউনিট কি আর্গ, কাজের একক কি আর্গ। এই দেখো পার মলিকিউল পার কেলভিন, এখানে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে কোথায় বলতো? চেঞ্জ আসবে এই দেখো, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, আর একটা হচ্ছে আর্গ হচ্ছে কত এত, তাহলে 1.38 ইন্টু 10⁻16 আর্গ পার মলিকিউল পার কেলভিন। আর এসআই ইউনিটে দেখলা 1.38 ইন্টু 10⁻³ জুল পার মলিকিউল পার কেলভিন, ঠিক আছে? তো বোল্টজম্যান ধ্রুবকে আমাদের কিছু প্রশ্ন আমরা দেখলাম, এবং আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। তো প্রশ্নগুলো এইভাবে সলভ করো, যে টপিক থেকে প্রশ্নটা আসছে বিগত বছর ঢাকা ইউনিভার্সিটিতে, ওই টপিকটা একদম ভাজা করে ফেলো, এবং ওই টপিকে যে অপশানগুলো সেগুলো একটু ভালো মতো অ্যানালাইসিস করো, দেখবা এখান থেকে তোমাদের একটা খুব সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে। চলো দেখি নেক্সট দেখি। দেখো বলছে 101.3 কিলোপ্যাসকেল বাহ্যিক চাপে পানির স্ফুটনাঙ্ক কত? দেখো এই জিনিসটা দেখে অনেকেই কনফিউজিং হয়ে যাবে, দেখো পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত আমরা সবাই জানি, কিন্তু এখানে দেখে অনেকেই কনফিউজিং হয়ে যাবে। দেখো এই যে আমরা জানি কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত বলতো? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? 1 atm, তাই না? মানে কত 101.325 প্যাসকেল। দেখো তো এটাকে যদি আমি কিলো প্যাসকেলে নেই 1000 দিয়ে ভাগ দিবা না, তাহলে কত হবে? 101.325 কিলো প্যাসকেল। দেখেন তো, এবং এটা হচ্ছে কি বাহ্যিক চাপ বলছে, তো এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ না? এটাই তো আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাই না? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের স্ফুটনাঙ্ক কত জানো? 100 ডিগ্রি সেলসিয়াস। মানে স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটা সবাই জানো, কিন্তু এটা দেখে কনফিউজিং হওয়া যাবে না। এটা মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে? তাহলে এটা কত? এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু অনেকেই একটু এখানে কিন্তু কনফিউজিং হয়ে যাবে, ঠিক আছে? চলো তো দেখি নেক্সট কোশ্চেনটা কি বলছে। বলছে নিচে কোন অবস্থাকে এসটিপি বলা হয়? এসটিপি, এনটিপি, এসএটিপি, তোমাদের এই বিষয়গুলো কিন্তু একটু ক্লিয়ার ধারণা রাখা লাগবে, ভুল করা যাবে না। সহজ কোশ্চেনগুলো ভুল করে কিন্তু অ্যাডমিশনের চান্স হবে না। আবারও বলতেছি ভাই, সহজ কোশ্চেন ভুল করা যাবে না। যেগুলো টাফ কঠিন কোশ্চেন থাকবে ওইগুলো মিস্টেক হওয়ার কারণে তোমার চান্স মিস হবে না। কিন্তু যেগুলো একদম সহজ প্রশ্ন সবাই পারে মোটামুটি, এই প্রশ্নগুলো যদি তুমি ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স মিস হবে। এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? দেখো নিশ্চয়ই কোন অবস্থাকে এসটিপি বলা হয়। দেখো আমাদের কয়েকটা কন্ডিশন জানা লাগবে, সেটা হচ্ছে এসটিপি, তারপর হচ্ছে তোমার এনটিপি, তারপর হচ্ছে তোমাদের এসএটিপি। এখানে একটু খেয়াল রাখো। দেখো তাপমাত্রা, চাপ
আয়তন কি হবে এসটিপিতে তাপমাত্রা কত আমরা সবাই জানি এসটিপিতে তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস কত 0 ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স কত বলো তো দ্যাট মিন্স 273 কেলভিন 273 কেলভিন এনটিপিতে তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স 293 কেলভিন বুঝা গেছে এসটিপিতে তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিন্স 298 কেলভিন বুঝা গেল এখন খেয়াল করেন চাপ কত বলেন তো এসটিপিতে চাপ কত 1 এটিএম আমরা কনভার্সন করে একটু পরে দেখতেছি এটাকে বিভিন্নভাবে যে কনভার্ট করে প্রশ্ন আসে সেগুলো একটু পরে দেখতেছি 1 এটিএম ঠিক আছে তো এনটিপিতে কত আর এসএটিপিতে কত বলো এসএটিপিতে কিন্তু দেখো 1 এটিএম মানে কত জানো দেখো 1 এটিএম মানে কত খেয়াল করো তো এই দেখো 101.325 প্যাসকেল না মানে কত 101.325 কিলো প্যাসকেল বুঝাতে পারলাম তো এটা কিন্তু কিলো প্যাসকেল ঠিক আছে এখানে এনটিপিতে নরমাল চাপ হচ্ছে তোমার 1 এটিএম ধরা হয় কিন্তু এইখানে এসএটিপিতে চাপটা হচ্ছে 100 কিলো প্যাসকেল 100 কিলো প্যাসকেল ঠিক আছে এটা একটু মাথায় রাখবা দেখো এখানে দেখো একটু খেয়াল করো এসটিপিতে চাপ হচ্ছে 101.325 কিলো প্যাসকেল কিন্তু এসএটিপিতে কিন্তু কত 100 কিলো প্যাসকেল এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এমসিকিউ এর জন্য হ্যাঁ ম্যাথ করার সময় আমরা কি করি 1 এটিএম ধরে করি কিন্তু এই জিনিসটা একটু এমসিকিউ এর জন্য খেয়াল রাখবেন তাপমাত্রা কত তাপমাত্রা তো দেখলাম আয়তন কত আয়তন 1 মোল অবশ্যই 1 মোলের জন্য 1 মোলের জন্য আয়তনটা কত এসটিপিতে কত আমরা সবাই জানি কত বলেন 22.414 কত 22.414 এত লিটার পার মোল মানে 1 মোল এত লিটার পার মোল তারপরে কত এনটিপিতে কত আয়তন এনটিপিতে কিন্তু অনেকেই ভুল করে জানে না এনটিপিতে ভুল করা যাবে না এনটিপিতে কত এনটিপিতে হচ্ছে আমাদের 24.04 লিটার বুঝা গেল এবং এসএটিপিতে আয়তন কত এসএটিপিতে আয়তন হচ্ছে 24.789 লিটার পার মোল বুঝছেন আপনাদের তিনটা কন্ডিশনে একটু ক্লিয়ার করে দিলাম এসটিপি এনটিপি আর এসএটিপি ঠিক আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার অ্যান্ড কি এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার ঠিক আছে বোঝা গেল তো দেখেন কোন অবস্থাকে এসটিপি বলবেন দেখেন আচ্ছা এইখানে আমি কন্ডিশন তোমাদের সবগুলো একসাথে দেখা দিচ্ছি হ্যাঁ মানে একটা থেকে আরেকটা কীভাবে কনভার্ট হয় এটা সমান 760 মিলিমিটার মার্কারি রাখা যায় না মিলিমিটার মার্কারি বা এটা সমান 76 সেন্টিমিটার মার্কারি চাইলে মিটারও কনভার্ট করতে পারবেন হচ্ছে 0.76 মিটার লিখতে পারবেন ঠিক আছে দেখেন কি বলছে 0 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আর আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার 200 সেন্টিমিটার 276 তো অবশ্যই হবে না 276 হবে না তারপর সিএর2 273 কেলভিন ঠিক আছে সিএর2 তো হবে না তারপর টল সিএর2 তো হবে না তারপর -273 কেলভিন তো হবে না তো 0 ডিগ্রি সেলসিয়াস 76 মিলিমিটার মার্কারি দেখেন 2 নম্বর উত্তর বুঝতে পারলাম 2 নম্বর উত্তর তো দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে আচ্ছা গ্যাসের সূত্রতা এক চিত্রের আগে আমরা এই যে তোমাদের এখানে যে কনভার্সনগুলোতে একটু প্রবলেম হয় তোমাদের এই কনভার্সনগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দিই আসো তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে ম্যাথ করার সময় তোমরা অনেক সমস্যার মধ্যে পড়ো অনেকেই সমস্যার মধ্যে পড়ো দেখো আর প্রথমে আয়তনের ইউনিটটা একটু ক্লিয়ার করি সর্বপ্রথম আয়তনের ইউনিটটা ক্লিয়ার করে দেখেন একটু খেয়াল করেন ভালো করে আয়তনের ইউনিট কি মিটার কিউব হয় তারপর কি হয় সেন্টিমিটার কিউব হয় তারপর কি হয় বলেন আরেকটা কি হয় বলেন আরেকটা হয় তোমার ডেসিমিটার কিউব কি হয় ডেসিমিটার কিউব দেখেন মিটার কিউব ডেসিমিটার কিউব আর একটা সেন্টিমিটার কিউব এখন একটু খেয়াল করে দেখেন যে 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার 1 ডেসিমিটার কিউব সমান কি 1 লিটার মানে কি ডেসিমিটার কিউবও যেটা লিটারও সেটাই বুঝতে পারছেন সেন্টিমিটার কিউব দেখেন সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে অনেকে সিসি রাখে মানে কি সেন্টিমিটার কিউব
এবং এটা যা আবার দেখেন মিলিমিটারও কিন্তু তাই, মানে কি 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার। এই তিনটা ইউনিট কিন্তু একই, এই তিনটা ইউনিট কি একই, বুঝতে পারছেন? এবং এখানে কিন্তু এটা এবং মিটার কিউব, ঠিক আছে? এই তিনটা ইউনিটটাই কনভার্সনটা দেখবো, অনেকেই ভুল করেন। দেখেন মিটার কিউব থেকে কী হবে ডেসিমিটার কিউবে যাবেন, দেখেন অবশ্যই কী করতে হবে, এখানে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। কেন? এটা বড় একক, এটা ছোট একক, 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তো 1 মিটার কিউব সমান কত লিটার, তাও কি 10⁻³ 1 লিটার সমান কত ডেসিমিটার কিউব, তাও 10⁻³। এটা একটু মাথায় রাখবে। তারপরে দেখেন ডেসিমিটার কিউব থেকে কী হবে সেন্টিমিটার কিউবে যাবেন। দেখেন তো খেয়াল করেন তো, ডেসিমিটার কিউব বা লিটার থেকে কী হবে, লিটার থেকে এমএল এ যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হয়, কিন্তু একই কথা ডেসিমিটার কিউব সেন্টিমিটার কিউবে যাইতে হলে কী করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। বোঝাইতে পারলাম? এবার দেখেন মিটার কিউব থেকে কী হবে সরাসরি সেন্টিমিটার কিউব বা এমএল এ যাবেন, মিটার কিউব থেকে কী হবে সেন্টিমিটার কিউব বা এমএল এ যাবেন। একটু খেয়াল করেন তো, একটু লক্ষ্য করেন তো, এই যে আমাদের মিটার কিউব, এই মিটার কিউব থেকে কী হবে সরাসরি সেন্টিমিটার কিউবে যাবেন। তাহলে এটাকে কী করতে হবে 10⁻³ 10⁻³ ডিরেক্ট কী করতে হবে 10⁻6 দিয়ে গুণ করতে হবে, 10⁻6 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা, বোঝাইতে পারছি? এবার খেয়াল করেন যে সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল থেকে যখন ডেসিমিটার কিউব বা লিটারে আসবেন তখন কী করতে হবে, এই যে এবার 10⁻³ দ্বারা গুণ করতে হবে। এখান থেকে এখানে আসিও 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আবার এখান থেকে যদি সরাসরি আসতে চান সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল থেকে ডিরেক্ট আসতে চান মিটার কিউবে আসতে চান, তখন কী করতে হবে 10⁻6 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? এই কনভার্সনটা আশা করি আর সমস্যা হবে না, ম্যাথ করার সময় আশা করি আর সমস্যা হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। দেখেন ঠিক আছে, আমি এখন এটা মুছে দেবো। হ্যাঁ দেখেন এখন আমরা দেখব চাপের ইউনিট, চাপের ইউনিটগুলোর কনভার্সন দেখব। দেখেন 1 ATM, এটা হচ্ছে আমাদের প্রমাণ চাপ, তাপমাত্রা চাপ বলছিলাম। এটা হচ্ছে কি ATM, মানে কি এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এটা সমান কি দেখতে পারি, দেখলাম যে 760 মিলিমিটার মার্কারি দেখতে পারি, এটা সমান। আবার দেখলাম এটা সমান 76 সেন্টিমিটার মার্কারি দেখতে পারি আমরা। আবার দেখলাম এটা সমান 0.76 মিটার মার্কারি দেখতে পারি। জাস্ট আমরা কি করছি 10 দিয়ে ভাগ করছি, সেন্টিমিটার থেকে মিটার আসতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়। এই এখন দেখেন আমরা বলছিলাম 101,325 প্যাসকেল বলছিলাম, মানে কি এটাই বা নিউটন পার মিটার স্কোয়ার। আবার দেখেন এটাকে যদি একটি সাইন্টিফিক মোডে নিয়ে জানতে কত হবে 1. পরে যাচ্ছে 1.01, এটা দেখা যাবে। দেখেন 1.01325 ইন্টু 10⁵ কত 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার দেখতে পারবেন। ঠিক আছে, আবার খেয়াল করেন এখন যদি এই যে 10⁵ বাদ দিয়ে দেন এখান থেকে, তাহলে এটা হচ্ছে এত বার হবে 0.1325 এত বার রাখা যায়, এটাও একটা চাপের একক। ঠিক আছে, মাথায় রাখবেন। এখন একটু খেয়াল করেন এই যে এইটা যে আমাদের প্যাসকেলে ছিল, এটাকে কিলো প্যাসকেলে কত আসবে 1000 দিয়ে ভাগ দেন, তাহলে কত 101.325 কত এত কিলো প্যাসকেল। বুঝতে পারছেন? আবার এটা কিন্তু 760 টনও রাখা যায়। ঠিক আছে, এগুলো সবই কিন্তু প্রেসারের একক, চাপের একক, এগুলো সবই কি চাপের একক। তো তোমার করতে হবে, তোমার ম্যাথ অনুসারে কখন কোনটাকে কনভার্ট করতে হবে এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো এভাবে কনভার্ট করে কিন্তু ম্যাথ করতে হবে। ঠিক আছে, আশা করি চাপের ইউনিটগুলো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো তোমাদের ওইখানে আমি আরেকটা ইনফরমেশন দেই নাই, সেটা হচ্ছে যে প্রমাণ শূন্য তাপমাত্রা। ঠিক আছে, প্রমাণ শূন্য তাপমাত্রা, তো প্রমাণ শূন্য বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা প্রমাণ শূন্য তাপমাত্রা, এটা কত -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, ফারেনহাইটে রেখে 459.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন।
প্রমাণ শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন থাকে না, ঠিক আছে, কোনো আয়তন শূন্য হয়, আয়তন থাকে না। তো একদম এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু কোনো সমস্যা রাখা যাবে না, কারণ এইগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে। ঠিক আছে, চলেন আমরা পরের টপিকে যাই। গ্যাসের সূত্র ও তার একচিত্র। তো আজকে আমরা কোনো ম্যাথ করব না, কি করব না, ম্যাথ করব না, শুধু থিওরিটিক্যাল প্রশ্ন করবো, বেসিক যে প্রশ্নগুলো সেগুলো সলভ করবো। আমরা পরের ক্লাসে কি করব, পরের ক্লাসে আমরা ম্যাথ সলভ করব, পরের ক্লাসে আমরা ম্যাথ সলভ করব। দেখেন বলছে একটি আদর্শ গ্যাসের জন্য, এখানে কি বলছে, রেখচিত্র হবে। এটা হচ্ছে প্রশ্ন মিস্টেক করছে, দেখেন টাইপিং মিস্টেক। এটা হবে হচ্ছে আপনার পিভি ভার্সেস, অর্থাৎ পিভি বনাম পি অথবা পিভি বনাম ভি। এটা গ্রাফ কেমন হবে সেটা চাইছে, গ্রাফ কেমন চাইছে সেটা চাইছে। দেখেন আচ্ছা, এটা বয়েলের সূত্রটা একটু ক্লিয়ার করি আগে, দেখেন বেসিকটা আগে ক্লিয়ার করি। দেখেন বয়েলের সূত্র কি ছিল আমাদের বলেন তো, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, অর্থাৎ ভি আয়তন তার চাপে ব্যস্তানুপাতিক, আয়তন তার চাপে ব্যস্তানুপাতিক। তো দেখেন, তো একটু খেয়াল করেন, তাই ভি ইজিক্যাল টু কে লিখতে পারবেন, কে ইন্টু 1/p। দেখেন তো এই গ্রাফটা কার সাথে মিল পাচ্ছেন, ওয়াই সমান, এটা ধ্রুবক না, এটা কি ধ্রুবক, তাহলে এম, এটা কি এক্স, তাহলে ওয়াই সমান এম এক্স, এটা পাচ্ছেন একবার। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন ওয়াই সমান এম এক্স পাচ্ছেন। আবার খেয়াল করেন আরেকটা কি পাচ্ছেন, এটা পিভি যদি এই পাশে নিয়ে আসেন, পিভি ইজিক্যাল টু কে, পিভি ইজিক্যাল টু কি কে। দেখেন খেয়াল করেন পিভি ইজিক্যাল টু কে। তো এটা কার সাথে মিল পাচ্ছেন, দেখেন তো কার সাথে মিল পাচ্ছেন, এটা খেয়াল করেন। অর্থাৎ পিভি কিন্তু কি হবে, কনস্ট্যান্ট, পিভি কি কনস্ট্যান্ট, অর্থাৎ পিভি ভার্সেস ধ্রুবক একটা গ্রাফ হবে। দেখেন এটা কিন্তু সেই গ্রাফটাই, এটাই চাইছে যে পিভি ভার্সেস কি পি অথবা ভি, এটা কিন্তু এটা ধ্রুবক। আরেকটা আসে দেখেন, অর্থাৎ পিভি কি থাকবে সবসময়, ধ্রুবক থাকবে, পিভি কি থাকবে, ধ্রুবক থাকবে। দেখেন এক পাশে আপনি পিভি দিলেন, আরেক পাশে হচ্ছে আপনি পি বা ভি যেটাই দেন, পি বা ভি যেটাই দেন সমস্যা নাই। এখন আপনি একটু বলেন তো, পি চেঞ্জ করেন, পি বাড়ান, তাহলে কি পিভি এর কোনো পরিবর্তন হবে? পি যতই বাড়ান পিভি সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। ভি যতই বাড়ান পিভি তো কনস্ট্যান্ট। তো দেখেন পি বাড়ালে ভি কমে যাবে, ভি বাড়ালে পি কমে যাবে, আলটিমেট পি এবং ভি এর গুণফল সবসময় ধ্রুবক হবে। কথা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? অর্থাৎ পিভি সমান কে, মানে পিভি ধ্রুবক থাকবে, পি বাড়ালে ভি কমবে, ভি বাড়ালে পি কমবে, কিন্তু এটা একটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এই মানটার কোনো পরিবর্তন হবে না, পিভি এর মানটার কোনো পরিবর্তন হবে না, যা থাকবে সেটাই থাকবে, এটাই থাকবে। অর্থাৎ পিভি ভার্সেস কোনো যদি পিভি ভার্সেস আপনি ভি করেন বা পিভি ভার্সেস আপনি পি করেন, বা এটা যত কম বেশি করেন পিভি ধ্রুবক থাকবে। অর্থাৎ এটা এক্স অক্ষে সমান্তরাল হবে। কি হবে? এক্স অক্ষে সমান্তরাল হবে। এই গ্রাফটা বোঝা গেল? এক্স অক্ষে সমান্তরাল হবে। যদি আমাকে বলে যে ভি ভার্সেস 1/p, তাহলে কি হবে? দেখেন তো ভি এবং 1/p এই দুইটা সমানুপাতিক না? সমানুপাতিক কিনা একটু খেয়াল করেন, এটা সমানুপাতিক কিনা? সমানুপাতিক হয়ে কি হয়? সমানুপাতিক হয়ে গ্রাফ কি হয়? সমানুপাতিক হয়ে আমাদের গ্রাফটা হচ্ছে মূলবিন্দুগামী হয়। কি হয়? মূলবিন্দুগামী হয়। অর্থাৎ এই দেখেন ওয়াই সমান এম এক্স, এটা খেয়াল করে দেখেন, এটা রেখে রাখছি ওয়াই সমান এম এক্স। দেখেন ওয়াই সমান এম এক্স কি মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এটা কি পাবো আমরা? মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা পাবো। এবং এটা কি পেলাম? এক্স অক্ষের সমান্তরাল পাবো। এবং আরেকটা একটু খেয়াল করেন, দেখেন তো যদি আমাকে বলে যে হচ্ছে পি ভার্সেস ভি, দেখেন পি প্রপোর্শনাল টু 1/v। এখন কিন্তু আমাকে বলছে কি, আমাকে যদি আঁকাইতে বলে যে হইতেছে পি ভার্সেস ভি, তখন গ্রাফটা কেমন হবে? তখন গ্রাফটা কেমন হবে খেয়াল করো। আমরা একটু আগে দেখলাম কি
দেখো তো পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট মিনস কি দেখো তো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক না, দেখো তো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক না, তো এটা কার সমীকরণ দেখো তো, এটা কার সমীকরণ অধিবৃত্তাকার, অর্থাৎ দেখো পি ভার্সেস 1/v এই গ্রাফটা হবে হচ্ছে আমাদের আয়তাকার অধিবৃত্ত বা অধিবৃত্তীয় পাবো, দেখো এটা অধিবৃত্তীয় পাবো, দেখো অধিবৃত্তীয় সমীকরণটা দেখো পি ভার্সেস 1/v, অর্থাৎ তোমাদের যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে পাচ্ছে আমরা অধিবৃত্তীয় গ্রাফ, যদি তোমাকে পিভি ভার্সেস পি অথবা ভি বলে তাহলে পাচ্ছে হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, এবং যদি বলে ভি ভার্সেস 1/p তখন পাচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এবং বলের সূত্রে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাই এই গ্রাফটাকে বলা হয় আইসোথার্ম, আইসোথার্ম বা সমতাপীয় রেখা, বা সমতাপীয় রেখা বা সমষ্ণ, এটা সমষ্ণ বলা হয়, সমষ্ণ ওয়ার্ডগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ এগুলো বলা হয়। সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলাম তোমাদেরকে, তো প্রশ্ন সলভ করার সময় আসলে এমনটাই হওয়া উচিত। দেখো কোন রেখাচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ চার্লসের সূত্রে বলছে, দেখো চার্লসের সূত্রে কি স্থির থাকে, দেখো এটাও বলে দিছে চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, চাপ স্থির থাকে, তাহলে আমরা পিভিটি চাপ স্থির কার মধ্যে সম্পর্ক, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, তাপ আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কি সমানুপাতিক, তাই এটার সাথে গ্রাফ কি হবে, অর্থাৎ কি ভি সমান কেটি, দেখো তো কোন সূত্রের সাথে মিলতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা ধ্রুবক এম এক্স, টি হচ্ছে এক্স, দেখো তাহলে এটা গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে মূলবিন্দুগামী সরলরেখা, দেখো পাইছো ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ, খেয়াল করো দেখছো, এটা যদি চাপ স্থির থাকে তাহলে এটাকে বলা হয় সমচাপীয় রেখা, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ সমচাপীয় রেখা। আচ্ছা তোমাদেরকে চাপীয় সূত্র যেটা গেরুসাকে সেটাও একটু দেখাই দিই, গেরুসাকে যে চাপীয় সূত্রটা গেরুসাক সেটা কেমন দেখো তো, সেটা কি এখানে আয়তন ফিক্সড থাকে, ফিক্সড কি আয়তন ফিক্সড থাকে, ঠিক আছে, তাই বাকি থাকতেছে কি পি এবং টি মধ্যে সম্পর্ক সমানুপাতিক, সম্পর্ক কি সমানুপাতিক, কে টি, দ্যাট মিনস এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটা হচ্ছে ওয়াই এম এক্স, মানে এটা সূত্রটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে, দেখো মূলবিন্দুগামী সরলরেখাই হচ্ছে, খেয়াল করছো, যেহেতু এটা আয়তন স্থির এই জন্য এটাকে বলা হয় আইসোকোর, কি বলা হয় আইসোকোর বলা হয়, আইসোকোর বা আইসোকোরিক তোমার রেখা পাওয়া যায়, ঠিক আছে বোঝা গেল। দেখো এখান থেকে আরেকটা টাইপের গ্রাফ আসতে পারে, দেখো পি বাই টি ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট বলে, দেখো পি বাই কি টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলে, তখন কি করবা দেখো তো, তখন গ্রাফটা কি হবে দেখো, তখন গ্রাফটা কি হবে দেখো, পি এবং টি বলে দিছে কি পি এবং টি কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি এখানে টি বাড়াও বা পি বাড়াও যেটাই করো তোমার আলটিমেটলি এটা পি বাই টি মানে এইটা রেশিওটা কি থাকবে কনস্ট্যান্টই থাকবে, কারণ পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দেখছো যেমনটা তোমরা ইয়েতে দেখছিলা বয়ের সূত্রে আমরা দেখালাম পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, পি বাড়ালে ভি কমবে, ভি বাড়ালে পি কমবে, কিন্তু আলটিমেট পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টই থাকবে, ঠিক একইভাবে এখানে পি বাই টি ভার্সেস পি বাই টি কে, এখানে যদি আমি এরকম দেয় যে পি বাই টি ভার্সেস পি বা পি বাই টি ভার্সেস কি পি, তাও কি হবে বলো তো, এই যে একটা এক্সিসের সমান্তরালই হবে, বুঝতে পারলাম কথাটা। সেম ভাবে এটার ক্ষেত্রে যদি তুমি দেখো যে ভি বাই টি গ্রাফ যদি আঁকো, দেখো এটা যদি এই পাশে নিয়ে আসো ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তখন গ্রাফটা কেমন হবে, তখন গ্রাফটা কেমন হবে, যেহেতু ভি বাই টি এটা কনস্ট্যান্টই থাকবে, ভি বাড়াও বা কমাও, অর্থাৎ ভি বাই টি ইজ ইকুয়াল টু যদি তুমি যে ভি অথবা টি যেখানে একটা গ্রাফ আঁকাও তাই কি হবে, এটা কোনো একটা এক্সিসের সমান্তরাল হবে, বুঝতে পারছো, বুঝতে পারবা কিনা কথাটা, বুঝতে পারবা কিনা, ঠিক আছে, তো এই গ্রাফগুলো এমন হবে, ঠিক আছে, তো গ্রাফগুলো সবগুলো শেষ করে দিলাম তোমাদের। চার্লসের সূত্রে তোমাদেরকে
আরেকটা একটু জিনিস দেখাই চার্জের সূত্রে। হ্যাঁ, চার্জ দেখো, চার্জের সূত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কী ছিল বলতো? V0 যোগ V0 T ডিভাইডেড বাই 273। তো 30 ডিগ্রি সেলসিয়াস কোনো গ্যাসের আয়তন এটা ছিল চার্জের সূত্রে। তুমি দেখো একটু খেয়াল করে, যদি তুমি এখানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো গ্যাসের আয়তন বাই করতে চাও তাহলে কী হচ্ছে খেয়াল করে দেখো তো কী হচ্ছে। V0 যোগ V0 ইন্টু টি হচ্ছে -273 ডিভাইডেড বাই কত? 273। দেখেন 273 কাটতেছে, মাইনাস আছে, তো V0 আলটিমেটলি এটা মাইনাস হয়ে যাবে। V0 দেখেন 0, অর্থাৎ আমি যে বললাম যে প্রমাণসূত্র তাপমাত্রা 0, দেখেন এটা কি, এটা সরি এটা হচ্ছে আমাদের 0, কি আসে আয়তন কি 0, আয়তন কি 0। তো 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো গ্যাসের কি আয়তন 0, কোনো গ্যাসের আয়তন 0। এই জন্য এই যে -273 ডিগ্রি সেলসিয়াস এটাকেই বলা হয় প্রমাণশূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস বা এটাকে কেলভিনে করলে কত হয়? 0 কেলভিন, বা এটাকে যদি ফারেনহাইট করে কত হয়? -459.4 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছেন? 459.4 ডিগ্রি ফারেনহাইট, এটা একটু মাথায় রাখবেন। এবং এখানে একটু খেয়াল করেন তো, এখানে যদি আমরা 273 বসাইতাম তাহলে কি হইতো? শুধু 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো গ্যাসে আয়তন বাই করতে কি হইতো দেখেন তো, V0 যোগ V0 ইন্টু 273 ডিভাইডেড বাই 273। বোঝা যাচ্ছে? দেখেন 273 কাটেন, V0 যোগ V0 যোগ V0 2V0, খেয়াল করছেন? অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ হয়, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়। এই জন্য এটা পরমশূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এবং মনে রাখবেন 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয়? কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ হয়। বোঝা গেল? বুঝতে পারেন? আসেন আমরা এখন পড়ি। তো দেখেন আমি টপিকগুলো আলাদা করে দিছি, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে বিগত বছর। বলছে পদার্থের বিভিন্ন অবস্থা এবং গ্যাস সম্পর্কিত আলোচনা। এখান থেকে কি টাইপের প্রশ্ন আসছে চলেন দেখি আমরা। দেখেন বলছে ম্যাক্সওয়েল অণুর গতি বিতরণের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়। দেখেন একটু আগেই প্রশ্ন, আগে এরকম টাইপের প্রশ্ন বেশি আসতো, কোনটি সঠিক নয়, কোনটা অসত্য মানে সত্য নয়, এমন টাইপের প্রশ্ন অনেক আগে আসতো, এখন বেশি একটা আসে না ইউনিভার্সিটিগুলোতে, ঠিক আছে? তবুও মাঝে মধ্যে দেয়, আপনারা একটু খেয়াল রাখবেন। আবার সেই প্রশ্নের শেষে না থাকে খেয়াল করেন আপনারা ভালো করে, ওইগুলো একটু খেয়াল করেন। প্রশ্নের শেষে সঠিক নয়, অসত্য, সত্য, এই ভাষাগুলো একটু খেয়াল রাখবেন। দেখেন ম্যাক্সওয়েলের গতি বিতরণের ক্ষেত্রে উক্তি কী ছিল? দেখেন আমি আপনাকে বলি, উক্তিটা এরকম, তাপমাত্রা বাড়াবেন গতিশক্তি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে। আবার স্পিড বা গতি যদি বাড়ে, স্পিড বাড়বে তাহলে গতিশক্তি বাড়বে। এটাই 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 হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল অণুর বিতরণের ক্ষেত্রে উক্তি। তো দেখেন কি বলছে, মোস্ট প্রবাবলি স্পিড ডিক্রিজ টেম্পারেচার ইনক্রিজ। দ্য মোস্ট প্রবাবলি স্পিড ইজ দ্য স্পিড। আচ্ছা ঠিক আছে, এইখানে দেখেন ভুল কোনটা একটু দেখেন, ভুল কোনটা দেখেন। স্পিড ডিক্রিজ হলে কি বলছে? টেম্পারেচার ইনক্রিজ। দেখেন তো না, দেখেন অবশ্যই না। দেখেন স্পিড বাড়তেছে গতিশক্তি বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে গতিশক্তি বাড়তেছে, মানে কি স্পিড বাড়ালে তাপমাত্রা বাড়বে, স্পিড বাড়ালে কি হবে? তাপমাত্রা বাড়বে। তো এটাই সঠিক নয়, এটাই চাইছে, কোনটা সঠিক নয় দেখেন। তারপরে দেখেন যেগুলো বলছে, দেখেন ঠিক আছে, ডিস্ট্রিবিউশন কার্ভ এগুলো ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। ম্যাক্সওয়েল অণুর বিতরণের ক্ষেত্রে উক্তি কি? টেম্পারেচার ইনক্রিজ, তাপমাত্রা বাড়বে গতিশক্তি বাড়বে, আবার স্পিড বাড়বে গতিশক্তি বাড়বে। তো স্পিড বাড়লে কি হচ্ছে? তাপমাত্রা বাড়তেছে। এটাই হচ্ছে আমাদের কি, আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বটা, উক্তিটা। তারপর কি বলছে, কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন এই টপিকের।
যে বিচ্যুতি কমো, এবং এইখানে তোমাদের যত সমস্যা, ঠিক আছে, এইখানে তোমাদের যত সমস্যা। দেখেন কোনো গ্যাসে বিচ্যুতি কমো বাই করার জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে খেয়াল করবেন হাইড্রোজেন বন্ড আছে কিনা, কি হাইড্রোজেন বন্ড আছে কিনা। তারপর দেখবেন যে আণবিক ভর, তারপর দেখবেন আণবিক ভর, তারপর কি দেখবেন আণবিক ভর, অর্থাৎ আণবিক চাপ হয় যার বেশি আর বিচ্যুতি বেশি। তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের দ্বিপরমাণুক কিনা, দ্বিপরমাণুক কিনা। তারপর কি দেখবেন এটা দ্বিপরমাণুক কিনা, দ্বিপরমাণুক কিনা। তারপর কি দেখবেন এটা এক পরমাণুক। খেয়াল করছেন? এইটা একটু মাথায় রাখবেন। হাইড্রোজেন বন্ড থাকবে যেটা সেটা সবচেয়ে বেশি বিচ্যুতি হবে। তারপর আণবিক ভর যার বেশি তার বিচ্যুতি তত বেশি। তারপর দেখবেন দ্বিপরমাণুক, তারপর এক পরমাণুক। এই জিনিসটা একটু খেয়াল রাখে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন প্রথমে বলছে HCl, তো HCl এর মধ্যে কি হাইড্রোজেন বন্ড আছে? নাই। তখন কি দেখবো? ভর দেখবো। এটা কত? হাইড্রোজেন 1 আর এটা হচ্ছে 35.5, দ্যাট মিনস 36.5। তারপর কি আছে বলেন তো? হিলিয়াম, হিলিয়ামে কত ভর? 4। তারপর কত কি আছে দেখেন তো? মিথেন, CH4, CH4 কত? কার্বন 12 যোগ 4 16। তারপর কি আছে দেখেন তো? নাইট্রোজেন গ্যাস, N2 গ্যাস, N2 গ্যাস কত? 28। এখন দেখেন তো আণবিক ভর কার বেশি? 36.5, দ্যাট মিনস HCl, আণবিক ভর যার বেশি তার বিচ্যুতি বেশি। এখানে কার বিচ্যুতি বেশি হবে? HCl। বোঝাতে পারলাম? বুঝাইতে পারলাম? দেখেন আমরা তোমাদেরকে আরেকটা দেই, আরেকটা বিচ্যুতি একটু কমটা দেখাই। দেখেন H2 N2, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড NH3। এই চারটার মধ্যে ক্রম কি হবে? তোমরা ভিডিওটা পজ করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, ভিডিওটা পজ করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো প্রথমে আমরা বলছিলাম কি দেখবো? প্রথমে আমরা কি দেখবো? হাইড্রোজেন বন্ড আছে কিনা, কি দেখবো? হাইড্রোজেন বন্ড আছে কিনা। তারপরে দেখবো যে আণবিক ভর, কি দেখবো? আণবিক ভর। তারপরে দেখবো দ্বিপরমাণুক কিনা, দ্বিপরমাণুক। তারপর হচ্ছে আমাদের এক পরমাণুক। ঠিক আছে? এইটা একটু দেখবেন। তো হাইড্রোজেন বন্ড থাকে আছে কিনা দেখবেন, কারণ কি হাইড্রোজেন বন্ড থাকলে ওটার মধ্যে কি হয়? আকর্ষণটা বেশি হয়। ঠিক আছে, আকর্ষণ বেশি হয়, বিচ্যুতি বেশি হয়। তা হাইড্রোজেন বন্ড বেশি থাকে তার বিচ্যুতি সবচেয়ে বেশি। তারপর দেখবেন আণবিক ভর যার বেশি তার বিচ্যুতি বেশি। তারপর দেখবেন দ্বিপরমাণুক বেশি তা এক পরমাণুকের চাইতে। এই কথাটা একটু মাথায় রাখেন, এই কথাটা মাথায় রেখে এটা একটু করার চেষ্টা করেন। দেখেন প্রথমে দেখেন হাইড্রোজেন H2N2, কারণ দেখেন তো কারোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে কিনা, কার মধ্যে হাইড্রোজেন বন্ড থাকবে। দেখেন আমরা কি বলছিলাম যে আপনাদের যদি হাইড্রোজেনের সাথে FON, ফোন, হাইড্রোজেনের সাথে H মানে FON, এই তিনটায় যে কোনো একটা দেখেন তাহলে বুঝবেন যে ওখানে হাইড্রোজেন বন্ড আছে। হাইড্রোজেনের সাথে FON, হাইড্রোজেনের সাথে কি FON, এই তিনটায় যে কোনো একটা দেখে বুঝবেন সেখানে হাইড্রোজেন বন্ড আছে। দ্যাট মিনস অ্যামোনিয়াতে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। এবং হাইড্রোজেন বন্ড আছে মানে কি? তার বিচ্যুতি সবচাইতে বেশি। দেখেন তার কোনোটাতে হাইড্রোজেন বন্ড আছে কিনা? নাই। এখন প্রশ্ন হতে পারে হাইড্রোজেন বন্ড, দেখেন হাইড্রোজেন বন্ডের ক্রম একটু দেখাই দিই। HOFON, অর্থাৎ দেখেন প্রথমে যদি আমি খেয়াল করি, যদি F যুক্ত থাকে হাইড্রোজেন সাইডে তার হাইড্রোজেন বন্ড বেশি শক্তিশালী, অক্সিজেন তারপর নাইট্রোজেন, এরকম বিষয়টা। HF যদি আমি বলি, তারপর যদি H2O যদি বলি, তারপর যদি NH3 বলি, তাই কোন হাইড্রোজেন বন্ড সবচেয়ে বেশি শক্তিশালী বলতে পারবেন? অবশ্যই HF, অর্থাৎ F থাকবে, তারপর অক্সিজেন, তারপর অ্যামোনিয়া। হাইড্রোজেন বন্ডের ক্রমটা এখানে একসাথে দেখাই দিলাম। তো এখানে অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ড আছে, দ্যাট মিনস এটা বিচ্যুতি সবচেয়ে বেশি। তারপরে দেখেন আর কোনোটাতে হাইড্রোজেন বন্ড নাই। তারপরে কি করব? আণবিক ভর দেখব। তারপর কি করব? আণবিক ভর দেখব। দেখেন তো নাইট্রোজেনের আণবিক ভর কত? 14×28। তারপরে হাইড্রোজেনের কত? 2। তারপর নাইট্রোজেন বলছি, তারপর কার্বন ডাই অক্সাইডের কত?
কার্বন 12, অক্সিজেন 16, তখন 32, দ্যাট মিন 44। দেখেন আণবিক ভরটা দেখছেন, তো আণবিক ভর কার সবচাইতে বেশি? আণবিক ভরটা দেখেন কার্বন ডাই অক্সাইডে সবচাইতে বেশি। তারপর বিচ্যুতি ক্রম কি? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপর N2H2, কার ভর বেশি? আমাদের নাইট্রোজেনের ভর বেশি, তার মানে কি N2 তারপরে H2, মানে সবচাইতে বেশি কার? সবচাইতে বেশি অ্যামোনিয়া, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপর নাইট্রোজেন, তারপর হিলিয়াম। এই প্রশ্নটি নিয়ে অনেকের মধ্যে কনফিউজিং একটা ব্যাপার, তো দেখেন ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা চলেন দেখি আর কি পড়তে হবে। ব্যাপন, অনুব্যাপন এবং গ্যাস তরলীকরণ। দেখেন আমি টপিকটা আপনাদের আলাদা করে দিছি, মানে আপনাকে এই যে ব্যাপন থেকে কিন্তু প্রশ্ন আসছে, তো ব্যাপনটা একটু ভালো মতো পড়তে হবে আপনাদের। ব্যাপন, অনুব্যাপন এই টপিকগুলো পড়তে হবে, মানে ওই টপিক থেকে বিগত বছর প্রশ্ন আসছে। আমি প্রত্যেকটা এটা এইভাবে আলাদা করে দিছি যাতে আপনার টপিকটা একটু ভালো মতো বুঝে পড়তে পারেন, ঠিক আছে। দেখি দেখেন বলছে নিচে কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? ব্যাপন সর্বাধিক হবে, খেয়াল করেন, খেয়াল করেন। তো ব্যাপনে কি বলছিল? গাহাম, আমাদের মিস্টার গাহাম বলছিলেন এই যে আণবিক ভরে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছিলেন? আণবিক ভরে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখেন এই সূত্রটা অনেক সময় প্যাচ দিয়ে দিতে পারে আপনাদের, অনেক সময় আপনারা বুঝেন না। দেখেন অর্থাৎ আমরা যদি R1/R2 করি তাহলে আলটিমেটলি কি হবে? দেখেন M2/M1, যেহেতু ব্যস্তানুপাতিক অনেক সময় এইভাবে দিয়ে দেয়। দেখেন R1, দেখেন এই ইউটটাকে একটু আলাদা করে দিয়ে এই পাশে গুণ করে দেন, M1 = R2 √ M2। এটাও কিন্তু সঠিক। অনেক সময় ডিরেক্ট MCQ দিয়ে দেয়, তো এইভাবে ডিরেক্ট আপনাকে এইভাবে দিবে সেটা না, প্রশ্ন তো একটু দিবেই, একটু পেছাবেই, ঠিক আছে। এবার কি করেন, ঘনত্বের সাথেও কিন্তু সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঘনত্বের সাথেও কি? ঘনত্বের সাথেও কিন্তু সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে আপনার হচ্ছে আর কিন্তু ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মানে কি R2/R1 = M1/M2, বুঝতে পারলেন? M1/M2, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, তাই দেখলাম যে কি আণবিক ভর বাড়বে ব্যাপন হার কমবে, ঘনত্ব বাড়বে ব্যাপন হার কমবে। আরেকটা জিনিস জানা রাখি, তাপমাত্রা যদি বাড়ে ব্যাপন হার বাড়বে। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? আণবিক ভর বাড়বে ব্যাপন হার কমবে, ঘনত্ব বাড়বে ব্যাপন হার কমবে, তাপমাত্রা বাড়বে ব্যাপন হার বাড়বে। এবার অপশন খেয়াল করেন। 5 ডিগ্রি সেলসিয়াসে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড মানে কত? 12 আর 16 কত হয়? অর্থাৎ 12 আর 16, দ্যাট মিনস কত? 28 গ্রাম। তারপরে কি কার্বন মনোক্সাইড দুইবার বসে, দেখেন একটা 5 ডিগ্রি সেলসিয়াস, একটা কত? একটা 5 ডিগ্রি সেলসিয়াস আর একটা 35 ডিগ্রি সেলসিয়াস। একটা 5 ডিগ্রি সেলসিয়াস, একটা 35 ডিগ্রি সেলসিয়াস, এটা 5 একটা 35। তারপরে কি বলছে? 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন। তো নিয়নের ভর কত ভাইয়া? নিয়নের ভর হচ্ছে 20। নিয়নের ভর কত? 20 পয়েন্ট সামথিং, 20 ধরে করি। নিয়নের ভর হচ্ছে আমাদের 20, ঠিক আছে। নিয়নের ভর কত? 20। তা কার্বন মনোক্সাইডের ভর কত? 28। বলছে কি ব্যাপন সর্বাধিক হবে। কোন ক্ষেত্রে ব্যাপন? তো কার্বন মনোক্সাইডের আণবিক ভর বেশি, তো আণবিক ভর বেশি মানে কি? তার ব্যাপন হার কম। তার মানে কি কার্বন মনোক্সাইডের চাইতে নিয়নের আণবিক ভর বেশি, সরি নিয়নের আণবিক ভর কম, মানে নিয়নের কি ব্যাপন হার বেশি। কারণ কার্বন মনোক্সাইডে তো প্রশ্ন আসতেছে না, কার্বন মনোক্সাইড নিয়ে এখানে কোনো কিছুই করতে হবে না, কারণ কার্বন মনোক্সাইড 5 ডিগ্রি বই 35 ডিগ্রি বই সেটা বিষয় না। বিষয় হচ্ছে নিয়নের চাইতে ভর বেশি, তাই হয় ব্যাপন হার কম। এখন নিয়নের মধ্যে বলছে একটা 5 ডিগ্রি সেলসিয়াস, একটা 35 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বাড়বে ব্যাপন হার বাড়বে। তো কোনটা কারেক্ট অ্যান্সার? ডি, 35 ডিগ্রি সেলসিয়াসেরটা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চলেন নেক্সট কোশ্চেনটা দেখি। বলছেন নিচে কোনটি সত্য? দেখেন অপশনগুলো দেখেন তো, সত্যটা চুজ করতে হবে আমাদেরকে। চলেন দেখি কোনটা, কোথায় গেলি সত্য। দেখেন পর্যায় সারণীর সকল মৌল প্রকৃতিতে পাওয়া যায়,
সকল মৌল পরিস্থিতি পাওয়া যায়? অবশ্যই না। তারপর কি বলছে, লৌহকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করা যায় না? না, যায়। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তরল অবস্থা অসম্ভব না। বলছে কি আন্তঃআণবিক আকর্ষণ বল আছে বলেই গ্যাস তরলীকরণ। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য তোমাদের। আন্তঃআণবিক আকর্ষণ বল আছে এই জন্যই কিন্তু কি করা যায়, গ্যাসকে তরল করা যায়। ঠিক আছে, চলে নেক্সট কি আছে দেখি। তো দেখো, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংঘটিত বিক্রিয়া মাটিতে নাইট্রোজেনের ফিক্সেশন। দেখো এখানে বজ্রপাতের সময় কি ঘটনা ঘটে একটু দেখাই তোমাদের। দেখো বজ্রপাতের সময় এই যে নাইট্রোজেন মামা আছে, নাইট্রোজেন আর অক্সিজেন প্রথমে কি হবে দেখেন তো। এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে প্রথমে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। কি হবে? নাইট্রিক অক্সাইড। এখানে একটু তাপমাত্রা বেশি রাখবে, 3000 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে হচ্ছে তখন আমাদের কি হবে, বিদ্যুৎ ক্ষরণ হবে। বজ্রপাতের সময় কি হবে, বিদ্যুৎ ক্ষরণ। দেখেন বজ্রপাতের সময় বিদ্যুৎ ক্ষরণ হবে, প্রথমে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে কি হবে, আমাদের কি হবে, নাইট্রোজেন অক্সাইডে পরিণত হবে। ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইডে পরিণত হবে। দেন কি হবে দেখে, এটা বাতাসে আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হবে, আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত করবে। তখন তাপমাত্রাটা একটু কম লাগে, 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে। অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেন প্রথমে কি হয়, এই দুটো মিলে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। দেন আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হবে, নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হবে। এবং এখন যখন হচ্ছে আপনাদের বজ্রপাত মানে কি, বজ্রপাতের সময় তো অবশ্যই বৃষ্টি পানি পড়বে না, তো পানি এখানে কি হবে, পানি এবং হচ্ছে আরও অক্সিজেন আসবে, আইসা এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে পরিণত করবে নাইট্রিক অক্সাইডে, নাইট্রিক অ্যাসিডে। কিসে পরিণত করবে, নাইট্রিক অ্যাসিডে পরিণত করবে, নাইট্রিক অ্যাসিডে পরিণত করবে। কিসে পরিণত করবে, নাইট্রিক অ্যাসিডে পরিণত করবে। ঠিক আছে, এখন এই যে এই জন্যই আমাদের অ্যাসিড বৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা, বোঝা গেছে। কারণ এই যে নাইট্রিক অক্সাইড, এখন এটা কি উদ্ভিদ মাটিতে যায়, এটা কি নাইট্রিক অক্সাইড আকারে থাকে? দেখেন একটু খেয়াল করেন, মাটি কি, মাটিতে খাদ থাকে না, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তোমার হচ্ছে এগুলো থাকে না, এগুলো থাকে তো নাকি, ক্যালসিয়াম অক্সাইড বা আরও কিছু খাদ থাকে, যেগুলা কি করে, যেগুলা কি করে বলেন তো, যেগুলা এইগুলোর সাথে বিক্রিয়া করে তোমার ক্যালসিয়াম নাইট্রেট আকারে মাটিতে থাকে। কি আকারে থাকে, ক্যালসিয়াম নাইট্রেট আকারে মাটিতে থাকে। ঠিক আছে, এবং উদ্ভিদ 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 হচ্ছে এই নাইট্রেট আয়ন আকারে, নাইট্রেট আয়ন রূপে কিন্তু এটা শোষণ করে, এটা কিন্তু শোষণ করে এবং এটা কিন্তু খুব দ্রুত শোষণ হয়, মাথায় রাখবেন। অর্থাৎ আমি এভাবে মনে রাখতাম আমার অ্যাডমিশনের সময় যে কেএসও কি, কেএসও কেচো কেএসও মানে কি, কেচো কি আস্তে চলে না ধীরে চলে, আর ধীরে চলে না জোরে চলে, দ্রুত চলে বলেন তো, কেসো গুটি 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 পায়ে পায়ে হাঁটে, তাই না? এবার মনে রাখতাম যে কেসো এটা হচ্ছে খুব ধীরে শোষিত হবে। কি হবে, ধীরে শোষিত হবে, মানে ক্যালসিয়াম প্লাস এবং SO4 সালফেট আয়ন এই দুইটা মাটি থেকে খুব ধীরে শোষিত হয়। এবং কেন ANO অর্থাৎ পটাশিয়াম প্লাস এবং নাইট্রেট আয়ন এই দুইটা খুব দ্রুত শোষণ হয়, এই দুইটা খুব দ্রুত শোষণ হয়, এই দুইটা খুব দ্রুত শোষণ হয় এবং এই দুইটা খুব ধীরে শোষিত হয়, মাটি থেকে ধীরে শোষিত হয়। এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে দেখেন উদ্ভিদ নাইট্রেট আয়ন আকারে কি করে, মাটি থেকে শোষণ করে। এটা একটু মাথায় রাখেন, এই সমীকরণটা কীভাবে হচ্ছে। হ্যাঁ, দেখি উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার কি অবস্থায় শোষণ করে বলেন তো, কি আকারে শোষণ করে? অবশ্যই এটা কি নাইট্রেট সল্ট, এই যে নাইট্রেট সল্ট আকারে শোষণ করে। দেখেন ইউরিয়া তৈরিতে প্রাকৃতিক গ্যাস যেভাবে ব্যবহৃত হয়, দেখেন এখানে একটু কথা বলি। দেখেন যখন আমরা প্রাকৃতিক গ্যাস তৈরি করি মিথেন থেকে, তখন কিন্তু আমাদের এখানে কি হয়, ইউরিয়া সার প্রস্তুতির সময় হাইড্রোজেন তৈরি হয়। এবং আপনার যদি বাতাসকে যদি আপনি কত অলমোস্ট -196 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা যদি পাতন করেন, এখান থেকে কিন্তু নাইট্রোজেন আলাদা করতে হবে, নাইট্রোজেন পাবেন। হ্যাঁ, পরে কি হবে, পরে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে দিয়ে কি করবেন, 1:3 অনুপাত,
1:3 অনুপাতে দিলে এখান থেকে আপনারা পাবেন কি, দেখেন অ্যামোনিয়াটা পান। হ্যাঁ, এই যে অ্যামোনিয়া সিনথেসিস, যে অ্যামোনিয়া এখান থেকে কি করা হয়, এখান থেকে কিন্তু ইউরিয়া প্রস্তুত করা হয়। বলছে যে ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস যেভাবে ব্যবহৃত হয়, প্রাকৃতিক গ্যাস এই যে ফর সিনথেসিস অ্যামোনিয়া, এটা আকারে। বুঝতে পারছেন বিষয়টা? চলেন দেখি। এখন আসেন গ্রিন হাউস গ্যাস ও ওজোন স্তর ক্ষয়। তো কিছু আছে আমাদের গ্রিন হাউস গ্যাস এবং ওজোন স্তর থেকে কিছু আমাদের প্রশ্ন আসে। এগুলো আমি আগেই বলছি, আজকে আমরা শুধু থিওরি থেকে প্রশ্নগুলো সলভ করব। ম্যাথ মোটামুটি সবাই পারেন ম্যাথ করতে, ম্যাথে সবাই মনোযোগ দেন, কিন্তু থিওরি থেকে বিষয়ে কিন্তু অনেকেই মনোযোগ দেন না। এখানে কিন্তু ধরাটা খান আপনারা, ঠিক আছে? থিওরি থেকে প্রশ্ন করে আমি আলাদা করছি, আজকে সলভ করে দেবো। ম্যাথগুলো নেক্সট একটা ক্লাসে পরিবেশগত রসায়ন শেষ করে দেবো। এবং ম্যাথে কীভাবে ক্যালকুলেশন খুব সহজে করা যায়, ক্যালকুলেশন হ্যাক একদম সেই এমসিকিউ সলভের মাধ্যমেই দেখা দেবো। দেখেন, কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? বলেন, এটা আসে অনেক পরীক্ষায় আসে। ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাসগুলো দায়ী? দেখেন, কার্বন মনোক্সাইড, সিএফসি তো প্রথম ক্ষতি আগে করবে, এটা তো মেইন ক্ষতিটা করবে। সিএফসি প্রধান যেটা, সেটা হচ্ছে সিএফসি, ঠিক আছে? সিএফসি কার্বন টেট্রাক্লোরাইড করবে, ইউভি রেডিয়েশন করবে, কার্বন মনোক্সাইড করবে না, ঠিক আছে? কার্বন মনোক্সাইড করবে না। আরও কোনগুলো করে বলেন তো, আর কোনগুলো করে? দেখেন, আর কোন গ্যাসগুলা আমাদের ওজোন স্তরের জন্য ক্ষতি করবে? দেখেন, N2O করবে, NO করবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড করবে। তারপর দেখেন BCF নামে একটা জিনিস আছে, এটাও কিন্তু করবে, ঠিক আছে? অর্থাৎ ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, এটা হচ্ছে ওজোন স্তরকে ক্ষয় করবে। কার্বন ডাই অক্সাইড ক্ষয় করবে, ঠিক আছে? এগুলো কিন্তু ওজোন স্তরকে কি করবে? ক্ষয় করবে, ঠিক আছে? এগুলো ওজোন স্তরকে ক্ষয় করবে। এগুলো একটু পড়বেন, ভালো মতো পড়বেন, হ্যাঁ? তো এইখানে ওজোন স্তরে যেহেতু সিএফসি কথা আসলো, সিএফসি থেকে আপনাদের আরও কিছু জিনিস দেখাই। দেখেন, সিএফসির নামকরণ কীভাবে করা হয়, দেখুন আমাকে বললো ফিওন 11, ফিওন 12, ফ্রিওন 114। এটা খেয়াল করেন, এই তিনটা থেকে আমাকে স্ট্রাকচার আঁকাইতে দিত, ওই স্ট্রাকচার কোনটা, তখন আমরা কি করবেন? দেখেন, ফ্রিওন 11 যেটা আমাদের ফ্রিওন যেটা 11 যেটা, সেটার সাথে 11 সাথে এই সংখ্যার সাথে 90 যোগ করবেন। কি করবেন? 90 যোগ করবেন। দেখেন কত হয়, সব কয়টির সাথে 90 যোগ করতে হবে। 101, এটার সাথে 90 যোগ করেন, কত হয় দেখেন তো? 102, এটার সাথে 90 যোগ করেন, কত হয়? 204। দেখেন 204 আসে, 204 আসে, ঠিক আছে? 204। এরপরে কাজ কি? এরপর আমরা দিব কি? কার্বন বসাবো, তারপর হাইড্রোজেন বসাবো, তারপর ফ্লোরিন বসাবো, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণ করব। দেখেন, প্রথম কি 1, মানে কার্বন কয়টা? একটা। কার্বন কয়টা? একটা। তারপরে কার্বন কয়টা? কার্বন একটা। তারপরে কি এখন 0 বলতে কি বলছে? হাইড্রোজেন নাই, এখানে কি নাই? হাইড্রোজেন নাই। পরে দেখো এই 1 যেটা, সেটা হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন কয়টা? ফ্লোরিন একটা। এবং কার্বন কয়টা? কার্বন একটা, এবং হাইড্রোজেন নাই। মানে কি দেখেন, CF আছে। এবং বাকি হাতগুলো কি করবো? কার্বনে ক্লোরিন দ্বারা পূর্ণ করে দেব, ক্লোরিন। অর্থাৎ এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে আমাদের, দেখেন এইটা, অর্থাৎ CFCl3। এবং এইটাই কিন্তু আমাদের কি ওজোন স্তরে ক্ষয়ের জন্য বেশি, কিন্তু এই সিএফসির মধ্যে সবচেয়ে বেশি দায়ী কিন্তু এইটা CFCl2। এটা একটু মাথায় রাখেন, এটা কিন্তু সবচেয়ে বেশি দায়ী ওজোন স্তর ক্ষয়ের জন্য, CFCl2, এটা মাথায় রাখবেন। অর্থাৎ ফ্রিওন 11, এটাকে কি হবে? আমরা স্ট্রাকচারে কনভার্ট করলাম, সেটা দেখালাম। তো এখানে কি হবে দেখেন, কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন নাই, 2 দ্বারা কি বোঝাচ্ছে? ফ্লোরিন 2টা। তাহলে স্ট্রাকচারটা কি হবে দেখেন, কার্বন একটা, ফ্লোরিন কয়টা?
ফ্লোরিন দুইটা, দুই হাতে দুইটা ফ্লোরিন দিয়ে দেন, দুই হাতে দুইটা ফ্লোরিন দিয়ে দেন, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা পূর্ণ করেন। ঠিক আছে, অর্থাৎ ফ্রিওন কি দাঁড়াচ্ছে CF2Cl2। বুঝতে পারলেন? এটা একটু খেয়াল করেন, একটু দেখেন কার্বন কয়টা, কার্বন কয়টা, কার্বন দুইটা, হাইড্রোজেন, হাইড্রোজেন নাই, তারপর 4 মানে ফ্লোরিন 4টা, বাকি হাতগুলো কি থাকবে, বাকি হাতগুলোতে আমরা ক্লোরিন দ্বারা ফিল আপ করবো। দেখেন কার্বন দুইটা দিচ্ছেন, তো এই দুইটা কার্বনের হাত কয়টা হবে, দেখেন ফ্লোরিন 4টা আছে, দেখেন ফ্লোরিন দেন, ফ্লোরিন দেন, এবং এখানে দুইটা ফ্লোরিন দেন, ফ্লোরিন দেন, কার্বনের বাকি থাকে দুই হাত, এই দুই হাতে কি করেন, ক্লোরিন দ্বারা পূর্ণ করে দেন, ক্লোরিন দ্বারা পূর্ণ করে দেন, বুঝছেন? এইটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে ফ্রিওন 114। দেখেন কার্বন দুইটা দিছি, তারপর ফ্লোরিন আছে 4টা ফ্লোরিন দুই হাতে দিয়ে দিছি, এবং বাকি হাতগুলোতে কি বলছি, ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিছি। তো ফ্রিওন 114 যেটা, সেটা কি আসতেছে দেখেন, সেটা আসতেছে হচ্ছে আমাদের কি, দেখেন CF2Cl, অর্থাৎ আবার দেখেন CF2Cl আবার CF2Cl এমন আসতেছে, দেখেন CF2Cl CF2Cl, খেয়াল করছেন? একবার রেখে C2F4Cl2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার রাখার নিয়ম, সংখ্যা দেওয়া থাকে। এখন অনেক সময় আসে যে হচ্ছে আপনার যে স্ট্রাকচার দেওয়া থাকে, আমাদের ওইভাবে কনভার্ট করতে হবে। তখন কীভাবে কনভার্ট করবো আমি একটা দেখাই দিচ্ছি। দেখেন দেখেন মনে করেন আমাদের দিছে CFCl, মনে করেন দিছে হচ্ছে আমাদের CFCl3, এটা দিছে। তো দেখেন কার্বন কয়টা, একটা লিখবেন, হাইড্রোজেন কি আছে, হাইড্রোজেন নাই তাই 0, হাইড্রোজেন থাকে সেই সংখ্যাটা দিতে। ফ্লোরিন কয়টা, একটা, ক্লোরিনকে লেখা যাবে না। তো এটা দেখার পর কি করবেন, এখান থেকে 90 বিয়োগ দিবেন, থাকে কত, 90 বিয়োগ দেন, 90 বিয়োগ দেন, থাকে কত বলেন, 11। তাই এটা হচ্ছে আমাদের ফ্রিওন 11। তাই এটা কি ফ্রিওন 11। এভাবে প্রত্যেকটা করেই আবার পেয়ে যাবেন বাকিটা। ঠিক আছে, তো দুইটাই দেখা দিলাম, এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, এবং CFCl3 এটা কিন্তু CFC এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করবে, এটা একটু মনে রাখেন, এটা একটু মনে রাখেন। চলেন দেখি এখন অম্ল ক্ষারের বিক্রিয়া মতবাদ, অর্থাৎ ওই যে আমাদের আরহেনিয়াস মতবাদ, বোনস্টেড-রাওয়ের মতবাদ, লুইস অ্যাসিড ক্ষার মতবাদ, এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। তো এখান থেকে কিন্তু আমাকে ভালো মতো টপিকটা অ্যানালাইসিস করতে হবে। দেখেন বলছে একটা বিক্রিয়া দিচ্ছে, দেখেন এই বিক্রিয়ায় এই আয়নটা কার্বনেট আয়নটা কি হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে একটু খেয়াল করে দেখেন তো, একটু খেয়াল করে দেখেন তো এখানে কি ঘটনা ঘটছে। দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে কি ঘটনা ঘটছে, CO3 2- একটু খেয়াল করে দেখেন এখানে কি ঘটনা ঘটছে। এইটা থেকে কি হয়েছে দেখেন, CO2 যোগ পানি, এখানে কি হয়েছে, এখান থেকে কীভাবে এটা সম্ভব, দেখেন এখানে কিন্তু দুইটা প্রোটনে অ্যাকসেপ্ট হয়েছে, দেখেন দুইটা প্রোটনই অ্যাকসেপ্ট করে নিছে, দুইটা প্রোটন নিছে, এই প্রোটন নেওয়ার পরে দেখেন এটা হচ্ছে H2CO3 আকারে চিন্তা ভাবনা করেন, কার্বনিক অ্যাসিড আকারে চিন্তা ভাবনা করেন, দেখেন H2CO3, দেখেন এটাকে ভাঙে কিন্তু কার্বন ডাই অক্সাইড পানি পাওয়া যায়। দেখেন এটা চিন্তা ভাবনা করেন, এখানে কয়টা হাইড্রোজেন ঢুকছে, মানে কি এইখানে এই কার্বনের আয়নে কয়টা হাইড্রোজেন ঢুকছে, দুইটা, অর্থাৎ প্রোটন কয়টা ঢুকছে, দুইটা। তো আমরা কি জানি বর্নস্টেড-রাওয়ি অনুসারে, বর্নস্টেড-রাওয়ি মতবাদ অনুসারে কি জানি, প্রোটন অর্থাৎ H+ যে গ্রহণ করে তাই কি, তাই হচ্ছে বেস বা ক্ষার, তাই বেস বা ক্ষার, এবং H+ যে ডোনেট করে তাই কি, তাই হচ্ছে আমাদের অ্যাসিড, তাই কি অ্যাসিড, তাই কি এটা কি বলেন তো, যেটা প্রোটন গ্রহণ করছে দ্যাট মিনস এটা ক্ষার। ঠিক আছে, বুঝতে পারলেন? নেক্সট কি আছে দেখি। নেক্সট বলছে নিম্নে কোনটি অসত্য, খেয়াল করেন অসত্য মানে সত্য নয়, বুঝতে পারছেন? অসত্য বলতে কি বলছে, সত্য নয়। দেখেন বলছে যে
অ্যামোনিয়া ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ বেস NH3। আচ্ছা, এখানে কনজুগেট অ্যাসিড বেস বাই করে একটা নিনজা টেকনিক শেখাই দিই। দেখেন, কনজুগেট অ্যাসিড কীভাবে চিনব এবং কনজুগেট বেস কীভাবে চিনব। দেখেন, তো আমি এভাবে মনে রাখতাম, অ্যাসিডে এ আছে না, এতে আনা, এবং বেজে বি আছে না, বিটা কি বের করে দেওয়া, বিটা কি করব বের করব। অ্যাসিডে এতে মনে রাখবো আনবো, বিতে কি করব বের করব। একটা কি আনবো, একটা H+ আনবো, ঠিক আছে, একটা H+ আনবো। বেস বের করব মানে কি বের করব, একটা H+ বের করে দেব, ঠিক আছে। তো দেখেন কি বলছে, NH4 is the conjugate acid of base NH3। অর্থাৎ এইটা কি কনজুগেট অ্যাসিড কিনা NH3। NH3 কি বেস, NH3 কি বেস, সবাই জানে NH3 বেস। তো এটা কনজুগেট অ্যাসিড কি হবে, কনজুগেট অ্যাসিড কি হবে খেয়াল করেন। কনজুগেট অ্যাসিড বের করার নিয়ম কি বললাম, কনজুগেট অ্যাসিড মানে আনা, কি আনা, একটা H+ আনা, NH3 টা একটা H+ ঢোকাই দাও, তো কি দাঁড়াচ্ছে NH4, মানে কি সঠিক। NH3 and H2 are the conjugate pair। এটা কি কোনো কনজুগেট পেয়ার হবে, দেখেন তো, ফালতু কথা, এখানে কোনো আয়নই নাই, কোনো তো এখানে চার্জই নাই কোনো, অর্থাৎ NH3 H2 তো কনজুগেট হইতে পারবে না। এটাই উত্তর পাই গেছে। বাকি অপশনগুলো আমরা একটু চেক করি। হাইড্রোক্সি ইজ দ্য কনজুগেট বেস অফ অ্যাসিড H2O। H2O এখানে একটু খেয়াল করেন, আমি কি বলছি, কনজুগেট অ্যাসিড মানে H+ আনা, কনজুগেট বেস মানে H+ বের করে দেওয়া। যেহেতু বলছে কি এটা কনজুগেট বেস কিনা, কনজুগেট বেস কিনা এটা জানতে চাইছে, তো কনজুগেট বেস কিভাবে বুঝবো, বের করে দাও। বেস বিতে কি বলছিলাম, বের করে দেওয়া, কি বের করে দেওয়া, H+ বের করে দেওয়া, দিলে কি হবে দেখেন OH থাকতেছে, মানে কি সঠিক, এটা সঠিক, এটা সঠিক, তাই সঠিক হইতে উত্তর হবে না, বলছে অসত্য, কোনো সঠিক নয়। আচ্ছা, হাইড্রোক্সি অ্যান্ড H2 আর দ্য কনজুগেট পেয়ার, অবশ্যই কনজুগেট পেয়ার, এটা দেখলাম কনজুগেট পেয়ার, ঠিক আছে। তো এটা হবে না NH3, এটা বি নাম্বারটা হবে না, ঠিক আছে, বি নাম্বারটা হবে না। তাহলে আমরা কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস কীভাবে চিনবো, কনজুগেট অ্যাসিড মানে একবার অ্যাসিড আনা, এতে আনা, কি আনবো, একটা H+ আনবো। কনজুগেট বেস বিতে বের করে দেওয়া, কি বের করে দেবো, একটা H+ বের করে দিব, ঠিক আছে। দেখেন বলছে নিচে কোনটি লুইস অ্যাসিডের উদাহরণ, লুইস অ্যাসিড কোনগুলা বলেন তো, লুইস অ্যাসিড কোনগুলা, লুইস অ্যাসিড সেগুলাই যেগুলোতে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, কি আছে, ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ যারা আমাদের মুক্ত জল গ্রহণ করতে হবে, লুইস অ্যাসিড মতবাদ অনুসারে যারা মুক্ত জল ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। এবং লুইস বেস কারা বা লুইস ক্ষার কারা বলেন তো, লুইস ক্ষার যারা ইলেকট্রন আছে, ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ যাদের মুক্ত জল আছে, মুক্ত জল ইলেকট্রন যাদের আছে, মুক্ত জল ইলেকট্রন যাদের আছে, তারা হচ্ছে আমাদের লুইস ক্ষার। লুইস অ্যাসিড কারা, যারা মুক্ত জল ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, ঠিক আছে। দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, তারপর বয়ফ্রেন্ড নাম্বার 3, ঠিক আছে, তারপর আরও কিছু আছে দেখেন, সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। এগুলো কিন্তু কি করতে পারে, এগুলো হচ্ছে আমাদের মুক্ত জল নিতে পারে, তাই এরা কি লুইস অ্যাসিড। মুক্ত জল দিতে পারে কারা, দেখেন NH3 একজোড়া মুক্ত জল ইলেকট্রন আছে, পানির 2 জোড়া মুক্ত জল ইলেকট্রন আছে, দিতে পারে। অর্থাৎ আবার যদি মনে করেন কোনো একটা প্রাইমারি অ্যামিনের কথা চিন্তা ভাবনা করেন, অ্যামিনের কথা চিন্তা ভাবনা করেন, তাও আছে। তারপর যদি আপনার পিরিডিনের কথা চিন্তা ভাবনা করেন, পিরিডিনের কিন্তু মুক্ত জল আছে, স্ট্রাকচারটা খেয়াল করে দেখবেন মুক্ত জল আছে, মানে এগুলো কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের মুক্ত জল আছে, ইলেকট্রন দিতে পারবে, মুক্ত জল দিতে পারবে, তারা যারা লুইস খায়, তারা মুক্ত জল নিতে পারবে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিডের উদাহরণ কোনটা দেখেন তো, এই যে আপনাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম
ক্লোরাইড। এখানে আরও কিছু আছে ইউরিক অ্যাসিড বইতে, বিশেষ করে বইতে একটু দেখেন ইউরিক অ্যাসিডে যে ইয়েটা আছে ওইখানে বেশ কিছু ইউরিক অ্যাসিড লেখা আছে, একটু মনে রাখেন সবগুলা। বলছে মিঠা পানির উৎস ও সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। এখান থেকেও কিছু মুখস্থ টাইপের প্রশ্ন আসে, আপনাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আবার আছে কি খাদ্য শৃঙ্খল ভারী ধাতুর প্রভাব ও পানির আর্সেনিক দূষণ। এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে, এখান থেকে একটু রিডিং দিয়েন আপনারা এই টপিকগুলো। হ্যাঁ, এই টপিকগুলো আপনারা একদম পুরোপুরি স্কিপ করে যাবেন না প্লিজ, এই টপিকগুলো একটু রিডিং দিয়ে দেন, একবার হয়ে একটু পড়ে যায়, ঠিক আছে। যে হচ্ছে ক্যাডমিয়াম, আর্সেনিক, তারপর হচ্ছে আপনার ওই যে আমি নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়াটা পড়ালাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট বজ্রপাতের সময়। এই টপিকগুলো একটু স্কিপ করেন না, স্কিপ করেন না, ঠিক আছে। বলছে পানিতে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন উপসর্গটি দেখা যায়, বলেন তো কোন উপসর্গ দেখা যায় এখানে? মস্তিষ্ক কোষ বিনষ্ট হয় না, শিশুদের আইকিউ হ্রাস না, হবে না, বৃক্ক ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হবে ক্যাডমিয়ামের জন্য, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন, ক্যাডমিয়ামের জন্য বৃক্ক ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হবে, ঠিক আছে। গাণিতিক সমস্যা ও মানসিক সমাধান, অর্থাৎ গাণিতিক যে সমস্যাগুলো আছে এই চ্যাপ্টার, এখান থেকে বেশি প্রশ্ন আসে, গাণিতিক সমস্যা থেকে অনেক প্রশ্ন আসে। তো আজকে চেষ্টা করছি বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটিতে যে আপনাদের যে থিওরি থেকে যে বিষয়গুলো, যে বিষয় থেকে প্রশ্ন আসে সেগুলো সলভ দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেটাকে রিলেট করে আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি, ব্যাখ্যা সুন্দর মতো দিয়েছি। তো এই ক্লাসগুলো করেন, আসলে এই প্রশ্ন সলভ এইভাবেই করতে হয় আমাকে, ঠিক আছে। আমাদেরকে প্রশ্ন সলভগুলো এইভাবেই করতে হবে, বিস্তারিত ব্যাখ্যা সহ একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, টপিকগুলো সিলেক্ট করতে হবে, এবং সেগুলো কিন্তু আমাদেরকে আলাদাভাবে দাগিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে পরিবেশগত রসায়ন শেষ করে দেবো। বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে, নেক্সট ক্লাসে আমাদের গাণিতিক সমস্যা থাকবে, এই চ্যাপ্টার থেকে কি কি আমাদের ম্যাথ আসছে, কি কি গাণিতিক সমস্যাগুলো আসে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।